এসএসসি পরীক্ষার গ্রেড সিস্টেম ও নম্বর দেওয়ার পদ্ধতির দুর্বলতার কারণেই একাদশ শ্রেণীর ভর্তি পরীক্ষা নিতে চায় মিশনারিদের 3টি কলেজ। তবে ভর্তির ক্ষেত্রে দুই ধরনের পদ্ধতি শিক্ষাক্ষেত্রে বৈষম্য তৈরি করেছে বলে মনে করছেন শিক্ষাবিদরা। চলতি বছর অনলাইনে ফর্ম পূরণ করে গ্রেড পয়েন্টের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করে ঢাকার নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফস কলেজ। তাদের পরীক্ষা নিয়ে ভর্তির অনুমতি দিয়েছে আদালত। এরপর থেকে তারা ফর্ম বিতরণ করে ভর্তি প্রক্রিয়া শুরু করে। বিষয়টি নিয়ে নটরডেম ও হলিক্রস কলেজ কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে সেন্ট জোসেফস কলেজের অধ্যক্ষ জানালেন, গ্রেড পদ্ধতি সহ এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কিছু দুর্বলতার কারণেই ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু কোনো নম্বর পায় না, তারা শুধু গ্রেডটা পায়। তো সেখানে 80 পাইলেও যেই গ্রেড আসে, 100 পাইলেও সে একই গ্রেড আসে। তো সেজন্যই অনেক সময় এই জিনিসটা খুব পরিষ্কার মনে হয় না যে কোন ছাত্রটা আগে আছে বা পরে আছে। সেই জিনিসটা একটু অস্বচ্ছ বলে মনে হয়। পাবলিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে এখনও কিছু দুর্বলতা আছে বলে মনে করেন জাতীয় শিক্ষানীতি কমিটির সদস্য অধ্যাপক সিদ্দিকুর রহমান। তবে মাত্র 3টি কলেজ আলাদা ভর্তি পরীক্ষা নিয়ে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি। আমরা যদি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে ভর্তি করি তাইলে অর্থনৈতিক দিক দিয়ে অভিভাবক ক্ষতিগ্রস্ত হয় না। ছাত্রদের এই এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটি পরীক্ষার জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। ছাত্ররা যদি যোগ্যতা অর্জন করে প্লাস বেশি পায়, এটা আমাদের জন্য খুশির ব্যাপার। তবে শর্ত হলো যোগ্যতা অর্জন করে পেতে হবে, তাকে পাইয়ে দেয়া যাবে না। যে 3টি কলেজ একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে এবার ভর্তি পরীক্ষা নেবে, তাদের যুক্তিও অনেকটা সেই রকম। সেই 3টি কলেজ এবং বিশেষজ্ঞরাও বলছেন, এসএসসি এবং এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় যদি খাতা মূল্যায়নের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা যায়, তাহলে শিক্ষাক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে তা অনেকটাই হয়তো দূর করা সম্ভব। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর সাবেক পরিচালক সিদ্দিকুর রহমান। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জনাব সিদ্দিকুর রহমান, আপনি কি মনে করছেন আসলে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের ব্যবস্থা, শুধুমাত্র 3টি কলেজে অন্য ব্যবস্থা, এতে কি এই 3টি কলেজ ছাড়া বাকি যেসব কলেজ রয়েছে সেখানে যারা ভর্তি হবেন তাদের প্রতি অবিচার করা হচ্ছে? আমি মনে করছি যে একই ব্যবস্থা হওয়া উচিত। যেহেতু দেশের উচ্চ আদালত থেকে রায় নিয়ে এসছে, অতএব এই ব্যাপারে মন্তব্য করতে চাচ্ছি না। তবে অদূর ভবিষ্যতে আমাদেরকে একই ব্যবস্থায় একই নীতিতে যেতে হবে। ছাত্রদের মধ্যে বিভাজন করা বা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভাজন করা, এটা আমাদের জন্য ঠিক হবে না। তো অতএব আমাদের পরীক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে হবে, এর দুর্বলতাগুলি কাটিয়ে উঠতে হবে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে ওই পরীক্ষার ভিত্তি এসএসসির ভিত্তিতেই এইচএসসিতে ভর্তি করতে হবে। এসএসসি এবং এইচএসসির ভিত্তিতে পাবলিক ইউনিভার্সিটিতে, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি করতে হবে, ওই নীতিতে আসতে হবে। আমি এখানে আপনাকে দুটো কথা বলতে চাই যে যদি আমরা এই পরীক্ষা ব্যবস্থায় ভর্তির জন্য পরীক্ষা ব্যবস্থা চালু রাখি, তাইলে দারুণ সমস্যার সৃষ্টি হচ্ছে। একদিক দিয়ে ছাত্রদেরকে কোচিংমুখী হতে হচ্ছে, একটা কোচিং ব্যবসাকে আমরা সুযোগ করে দিচ্ছি। অভিভাবকের পকেটের টাকা খরচ হচ্ছে। যেসব অভিভাবক গরিব, তারা তাদের ছেলে মেয়েদেরকে কোচিং করাতে পারছে না, ওই সব ছেলে মেয়েরা ভালো স্কুলে ভর্তি হতে পারছে না। আরেকটা হলো, পরীক্ষা দিয়েই সে এসএসসি পাশ করছে, আবার তাকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে কেন? যদি এসএসসি পরীক্ষাটাকে আমরা সঠিকভাবে নিতে পারি, তাইলে তো এই পরীক্ষার ভিত্তিতে ভর্তি করা স্বাভাবিক। তো অতএব এই যে টেনশন, ছাত্রদের টেনশন, অভিভাবকের টেনশন, 2 মাস 3 মাস এই কোচিংয়ে দৌড়াদৌড়ি করা, মানসিক চাপ, জাতির, আবারও বলছি, অভিভাবকের পয়সা খরচ, এইসব থেকে মুক্তি পেতে হলে, কোচিং বাণিজ্য বন্ধ করতে হলে, ছাত্রদেরকে রেহাই দিতে হলে আমাদেরকে এই পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আসতে হবে।
যেই দুর্বলতার কথা বলা হচ্ছে, আমরা যে 3টি মিশনারি কলেজের কথা শুনলাম, সেই তারা বলছেন যে পরীক্ষা পদ্ধতি এবং যে নম্বরিং সিস্টেম আছে, নম্বর দেওয়ার যে পদ্ধতি, সেগুলোতে দুর্বলতা থাকার কারণে আসলে তারা বাধ্য হচ্ছেন পরীক্ষা নিতে। এই দুর্বলতাগুলো কি আসলে চিহ্নিত করা হয়েছে? এর আগে তো কখনো আলোচনা কি করা হয়েছে যে কলেজের হ্যাঁ, আপনাকে ভালো প্রশ্নের জন্য ধন্যবাদ। এই দুর্বলতাগুলি নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে। ওনাদের কাছে আমি দুর্বলতাগুলি সংস্কারের কথায় আসছি। তার আগে ওনাদের কাছে আমার প্রশ্ন, একটা ছেলে যদি এসএসসি পাস না করে, আমি দুর্বলতাগুলি সংস্কারের কথায় আসছি। তার আগে ওনাদের কাছে আমার প্রশ্ন, একটা ছেলে যদি এসএসসি পাস না করে, তা ও যদি ওনাদের 3টা কলেজের যে কোনো কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে টিকে যায়, ওনারা কি ভর্তি করবেন? তো অতএব কোনো না কোনোভাবে তো ওনারা এসএসসি পরীক্ষার উপরে ডিপেন্ড করছেন, যে এসএসসি পাস করে আসলে তারপরে ভর্তি পরীক্ষা দেয়া যাবে। তো অতএব সবাই মিলে, আমরা এই 3টা কলেজ কেন, সবাই মিলে আমাদের পরীক্ষা ব্যবস্থার, জাতীয় পরীক্ষা ব্যবস্থা সংস্কার সবসময়ই করার সুযোগ থাকে। দুর্বলতাগুলি চিহ্নিত করতে হবে এবং সংস্কার করতে হবে। এবং এই দুর্বলতার মধ্যে হতে পারে, আমি বারবার বলছি, যে ছেলে বা যে মেয়ে যতটা যোগ্যতা অর্জন করেছে তাকে ওইভাবেই গ্রেড দিতে হবে, যোগ্যতা ভিত্তিক গ্রেড হবে। এই হলো একটা কথা। এবং পরীক্ষার সংস্কারের মধ্যে কয়েকটা জিনিস আছে, এগুলি একটু টেকনিক্যাল হলেও এগুলি করতে হবে আমাদের। একটা হলো পরীক্ষক ভেদে মূল্যায়ন। একই খাতা যদি 5 জন শিক্ষক দেখেন, তাইলে উনি দেখা যাবে যে 5 রকম নাম্বার দিয়েছে। হতে পারে তারতম্য, হতে পারে শতকরা 3, 4, 5, 10 তারতম্য হতে পারে, কিন্তু একই খাতায় যদি কেউ 30 দেয়, আবার কেউ 60 দেয়, এই তারতম্য তো গ্রহণযোগ্য না, যাকে ইংরেজিতে বলে সাবজেক্টিভিটি। তো অতএব এগুলি কম হবার ব্যবস্থা আছে। আমি কি যোগ্যতা মাপতে চাচ্ছি, ওই যোগ্যতাটা আমার মাথায় রেখে আমাকে প্রশ্ন করতে হবে। তাহলে ওইটাকে বলা হয় প্রশ্নের ভ্যালিডিটি। আমরা কিন্তু কয়েকজন শিক্ষাবিদ, কয়েকজন বিশ্লেষক যারা আছেন, তাদের কাছ থেকে এই ধরনের প্রস্তাব পেয়েছি। অনেকেই বলছেন যে শুধুমাত্র একটি এসএসসি পরীক্ষা, সেটির উপর নির্ভর করে আসলে একজন শিক্ষার্থী মেধাবী কি না, সে ভালো কলেজে ভর্তি হতে পারবে কিনা, মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে কিনা, সেটি নির্ধারণ না করে, যেহেতু এর আগে আমরা পিএসসি, জেএসসি এরকম 2টি বড় পাবলিক পরীক্ষা পাচ্ছি, এই পুরো তার শিক্ষা জীবনের মূল্যায়নই আসলে তার মেধার মূল্যায়ন, এই ধরনের একটি বিষয়ে অনেকেই দাবি তুলে থাকেন। আপনি কি এই বিষয়টি কেমন ভাবে দেখেন? আমি এই বিষয়টার সাথে কিছুটা একমত, কিছুটা দ্বিমত পোষণ করছি। প্রথম কথা হলো, এই ইমেচিউর বাচ্চাদেরকে, 10-11 বছরের বাচ্চাদের জন্য 5ম শ্রেণীর শেষে পরীক্ষা, এইটা একটা মানে নজিরবিহীন ঘটনা। বাচ্চাদের মানসিক চাপ, ওই বয়সে তাদের মেধার বিকাশ পরিপূর্ণ ঘটে না, এবং অভিভাবকরা পড়ো, খেলাধুলা নেই, গান বাজনা নেই, বিনোদন নেই, এই বয়সে বাচ্চার উপরে এত চাপ সৃষ্টি করা, ওইটা বিশ্বের খুব কম দেশই আছে, শতকরা 95% দেশে নেই। এবং এই পরীক্ষাটা মনস্তাত্ত্বিক দিক দিয়ে শিশুর বিকাশের পরিপন্থী। ওইটার কথা ছেড়েই দিলাম, কারণ ওই বয়সে তার বিকাশ, মেধার বিকাশ অনেক সময় হয় না। আর 8-এর পরীক্ষাটাও একটু আর্লি হয়ে যাচ্ছে। আমরা হয়তো 2টা পরীক্ষা রাখতে পারি, 8-এর পরীক্ষা এবং 12-এর পরীক্ষা। এখন আছে এই 5, 8, নতুন যুগ হলো 10, 12-এর পরে আছে। 2টো পরীক্ষাই যথেষ্ট, এবং 2টো পরীক্ষার উপরে রাখা যেতে পারে। তবে আমার প্রশ্ন হলো, এবং দুনিয়ার ট্রেন্ড হলো এখন শিক্ষাক্ষেত্রে, যে যারা পড়ান, যে বিষয়টা পড়ান, ওনারা ওই প্রত্যেকটা ছাত্রকে ওই বিষয়ে তার যোগ্যতা কত ওনারা ভালো জানেন। তাহলে যিনি যখন যা পড়াবেন সরাসরি মূল্যায়ন করবেন, ওইটাকে আমরা ধারাবাহিক মূল্যায়ন বলি। করার পর ধারাবাহিক মূল্যায়নে যদি তার দুর্বলতা ধরা পড়ে, তাকে বিশেষ ব্যবস্থায় স্কুল ছুটির পর বা তার সহপাঠীদের মধ্যে যে পারক, তাকে দিয়ে সাহায্য করে তাকে ক্লাসের উপযোগী করবেন, তাইলে আর কেউ ফেল করবে না। এইভাবে ধারাবাহিক মূল্যায়ন করে নিরাময়মূলক ব্যবস্থা দিয়ে যদি আমরা ছাত্রদেরকে আনতে পারি, তাইলে পরীক্ষা পাস ফেলটা একটা গৌণ হয়ে যাবে, সবাই মোটামুটি ভালো যোগ্যতা অর্জন করবে, এবং শিক্ষকের হাতে মূল্যায়নটা অনেকটা ছেড়ে দিতে হবে। তো আমি এই জাতিকে জানাতে চাই আপনার মাধ্যমে, যে এই নতুন কারিকুলাম যে হয়েছে 2012 বলে জাতীয় শিক্ষাক্রম,
এবং ওই অনুসারে বইপত্র করে 2013 থেকে যে শিক্ষা চালু হয়েছে, ওখানে কিন্তু প্রতিটা সাবজেক্টে আমরা শতকরা 20 ভাগ শিক্ষকের হাতে রাখতে চেষ্টা করছি। ভবিষ্যতে এটা যদি সাকসেসফুল হয় তাইলে আমরা ভবিষ্যতে ওই হার আরো বাড়িয়ে দিতে চেষ্টা করব। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখন তো প্র্যাকটিক্যালে 25-25 দিয়ে দেয় এবং এই ব্যাপারে অনেক কথাবার্তা আছে। আর বাংলা, ইংরেজি, গণিত, ধর্ম সব বিষয়ে যদি 20% শিক্ষকের হাতে দেয়া হয় তাহলে প্রশ্ন জাগবে যে যারা কোচিং করবে, যারা শিক্ষকের কাছে প্রাইভেট পড়বে বা শিক্ষকের আত্মীয় স্বজন থাকলে তাদেরকে তো 20-20 দিয়ে দিবে। এই প্রবণতা রোধ করার জন্য ব্যবস্থা আছে। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।